এখানে বিএনপি আপত্তি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে আলোচনা হচ্ছে। আপনার কি মনে হয় যে এটিও কোনো কৌশলগত পক্ষপাত কিনা, নাকি স্বাভাবিক অ্যালফাবেটিক্যালি যেখানে সাজানো হয়েছে সেটাই স্বাভাবিক? অসংখ্য ধন্যবাদ জোসেফ আপু আমাকে চমৎকার প্রয়াস অন্তর্ভুক্ত করার জন্য, সাথে আমার সহ প্যানেলিস্ট শাকত ভাই আমার খুব প্রিয় মানুষ, ওনাকে অন্তর্ভুক্ত করার জন্য, এবং সময় টিভির যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, প্যারিস দার্শনিক নিকোলা একটা চমৎকার কথা বলেছেন যে রাজনীতিতে সন্দেহ হচ্ছে গণতন্ত্রের দুর্বলতা। মানে আমাদের সবচেয়ে বেশি এই দুর্বলতাটা, যে সন্দেহ করা, একে অপরকে সন্দেহ করা, এই দুর্বলতা যদি একটা বড় দলের পক্ষ থেকে হয় সেটাই খুব কষ্ট লাগে। বিএনপির মতো একটা বড় দল সিলি একটা বিষয় নিয়ে আপনি মনে করেন আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমার সুপ্রিম কোর্ট বার ইলেকশন হয়, ইলেকশনে হচ্ছে যে ব্যালট পেপারগুলো হয় নামের এই বর্ণমালা মানে অ্যালফাবেট যেভাবে হয়, যেমন আমি আব্দুল্লাহ, আমার শুরুতে আব্দুল্লাহ আছে, হ্যাঁ আব্দুল্লাহর কারণে মানে আমি 1-2 সবসময় আমার সিরিয়াল থাকে, আর যার ম দিয়ে শুরু হয় তার সিরিয়ালটা পরে আসে। তার মানে দেখেন এই নির্বাচন কমিশন কিন্তু বলেছে যে সিরিয়ালি যেমন ধানের শীষ ধ দিয়ে শুরু হয়, আর এমন যদি হতো যে আ দিয়ে আনারস হয়, আনারসের জায়গায় দাঁড়িপাল্লাকে দিয়ে দিল বা শাপলাকলিকে দিয়ে দিল, এটা নিয়ে তাহলে প্রশ্নটা উঠতো। কিন্তু তারপরে সিরিয়ালি আপনি দেখেন প্রথম যে ব্যালেটের যে রোটা আছে, ছয়টা লাইন আছে, নিচে 14টা লাইন আছে। এই ছয়টা লাইনের মধ্যেই দ এবং দ হচ্ছে দাঁড়িপাল্লা উপরে আছে, তার নিচে হচ্ছে ধ সিরিয়াল। এখন আপনি বলতে পারেন 6টা লাইনের জায়গায় তো 7টা লাইন করতে পারতো, 7টা লাইন করলে তো 7টা লাইন যদি করতো তাহলে ধানের শীষ চলে আসতো। আপনি দেখেন দ দিয়ে প্রত্যেকটা অক্ষর দিয়ে 4টা থেকে 5টা হচ্ছে আপনার আছে, এই কি বলে, এটা কি বলে, এই প্রার্থীদের আছে 4টা থেকে প্রতীক আছে 4টা থেকে 5টা। তাহলে যদি আপনি এই ব্যালট পেপারটা A4 সাইজের, আপনি যদি প্রত্যেকটা লাইন এভাবে লাইন করতে থাকেন, তাহলে আপনার ব্যালট পেপারটা হয়ে যাবে হচ্ছে প্রথম 4-5টা যদি আপনার প্রত্যেকটা রোতে দেন, তাহলে এটা অর্ধেক হয়, যার অর্ধেকটা ফাঁকা থাকে। এই জন্য ওনারা 2-3টা অক্ষরকে একসাথে দিয়েছেন, একটা রোতে দিয়েছেন। আপনি দেখেন জাতীয় নির্বাচন এত বড় একটা নির্বাচন, এই নির্বাচনে আমি ভোট দিতে যাব, আমি ধরেন সাপোজ আমি ধানের শীষকে ভোট দিতে যাব, আমার কি টার্গেট থাকবে? এটা কি এমন যে আমরা MCQ পরীক্ষা দিতাম যখন প্রিপারেশন থাকতো না, তখন হচ্ছে শুরুতে যেগুলো আছে সবগুলো দাগায় ফেলতাম? এটা তো এমন না। এটা জাতীয় নির্বাচনে আপনি ভোট দিতে যাবেন, আপনি কাকে ভোট দিবে, সে কোথায় আছে, সে গর্তের মধ্যে যদিও থাকে, সেখান থেকে আপনি বের করে আপনি সেখানে গিয়ে ভোটটা দিবেন। এটা তো নর্মাল কিছু না, যে এমন না যে আমি গেলাম শুরুতে যেটা আছে আনারস আছে আনারসকে দিয়ে দিলাম, দাঁড়িপাল্লা উপরে আছে দাঁড়িপাল্লাকে দিয়ে দিলাম, এটা এমন না। জাতীয় নির্বাচন প্রত্যেকে সচেতন, বাংলাদেশের মানুষ প্রত্যেকে সচেতন, প্রত্যেকে ভোটটা যখন দিবে সে তার মেন্টাল প্রিপারেশন থাকবে, আমি কাকে ভোটটা দিব, এবং সে যেখানেই থাকুক, সে মার্কাটা যেখানেই থাকুক, বাংলাদেশের মানুষের মতো এত রাজনৈতিক সচেতন মানুষ কিন্তু আপনি পাবেন। আপনি একটা রিক্সা চালক হতে ব্যান চালক হতে একবারে এলিট শ্রেণী পর্যন্ত প্রত্যেকে রাজনৈতিক সচেতন, প্রত্যেকে ডিসাইডেড থাকে যে সে কাকে ভোটটা দিবে। ভোট দেওয়ার আগে সেই এমন না যে গেলাম কোন মার্কাটা দেখতে একটু সুন্দর, যে ঝকঝকা, তার উপরে আমি দিয়ে দিলাম, এটা এমন না, বা সামনে যেটা পড়লো সেটাতে দিয়ে দিলাম, এটা এমন না। তো সুতরাং এটাকে নিয়ে যে আমি মনে করি এটা বিএনপির একটা রাজনৈতিক, আমার কাছে যেটা মনে হয় এটা বিএনপির একটা রাজনৈতিক ক্যাম্পেইনটা কেমন, যে আমাদেরটা মাঝখানে আছে, আমরা যদি এটা ইসির কাছে গিয়ে বলি, এটা সবাই একটু জানবে যে আমাদেরটা মাঝখানে আছে, মিডিয়াগুলোতে আসবে, এটা রাজনৈতিক ক্যাম্পেইন মনে হয়েছে আমার কাছে। কারণ নজরুল সাহেবের মতো এত বড় ব্যক্তিত্ব, সে একটা সিলি বিষয় নিয়ে, নজরুল সাহেব কিন্তু বলছেন যে শাপলাকলি আর দাঁড়িপাল্লা উপরে আসছে, তাহলে কি তারা ইচ্ছাকৃতভাবে সে ভোট দিতে গিয়ে সে দাঁড়িপাল্লায় দিবে, বা দাঁড়িপাল্লায় ভোট দিতে গিয়ে দাঁড়িপাল্লা কোথায় আছে খুঁজে না পেয়ে ধানের শীষে দেবে, এইটাই দেশে হয় না। ফলে এটার ক্যাম্পেইনের দরকার হয়। দুইটি ভিডিও খুব সম্ভবত ছড়িয়েছে, একটি 27 সেকেন্ডের ভিডিও আর একটি খুব বড় ভিডিও, খুব সম্ভবত 7 মিনিটের বেশি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি বাসার ভেতরে একাধিক ব্যক্তি আছে এবং বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট তাদের সাথে আছে, তারা সেগুলো গণনা করছে। খামগুলোর উপর বাহরাইনের ঠিকানা লেখা দেখা গেছে। আজকে যখন নজরুল ইসলাম খান গিয়েছেন, তিনি তখন সাংবাদিকদের বলেছেন বাহরাইনের একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা পোস্টাল ব্যালট হ্যান্ডেল করছেন। বিশেষ রাজনৈতিক দল বলতে খুব সম্ভবত তিনি জামাতকে বুঝিয়েছেন, এবং নির্বাচন কমিশনের কাছে তারা জানিয়েছেন যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়। এই বিষয়টি আসলে নির্বাচনকে সামনে রেখে উদ্বেগজনক কিনা? ডেফিনেটলি। ধরেন এইখানে ওই যে বললাম যে এরা আসলে অগোছালো, হয় এরা ঠিকভাবে ডিল করতে পারছে না, অথবা কোনো বদ উদ্দেশ্য আছে। দুইটার একটা তো আপনাকে মানতে হবে। তো আমি সরলভাবে দেখি যে না, এরা বদ উদ্দেশ্য নিয়ে করেনি, এরা প্রক্রিয়াগত ভুল করেছে। কারণ একটা ব্যালট পেপার আপনার নির্বাচনের আগে ভোটারের হাতে চলে যাবে, এবং ভোটাররা যে যার মতো ভাগ বাটোয়ারা করে নিজেরা নিয়ে যেতে পারে, এটা ভাবতে পারেন আপনি? এটা কোনোভাবে সম্ভব। এবং সেইখানে দেখেন ইসির ইয়েটা কোথায়। আজকে এটা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করার পরে ইসির সচিব যে আক্তার আহমেদ সাহেব, উনি এই বিষয়টা ব্যাখ্যা করে বলছেন এইভাবে, ছাত্র জীবনে হোস্টেলে যেমন একটা জায়গায় চিঠিপত্র রেখে যেত একটা টেবিলের উপরে, আমরা সেখান থেকে নিজেরা নিয়ে নিতাম,
সেরকম একটা বক্সে 160টি ব্যালট দিয়ে গেছে। ওই বক্সটা যখন বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এসে খুলেছেন 4-5 জন, তখন তারা ওটা ভাগ করে যে আমার পাশের ঘরে ও থাকে, আমি এটা নিচ্ছি, আমি ওটা পৌঁছে দেবো। ব্যাপারটা এইরকম। একজন ইসি সচিব তিনি এই বিষয়টাকে সিরিয়াসলি না নিয়ে এরকম একটা মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে দিলেন। তাকে কেউ বলেছে যে আমরা এইভাবে নিয়েছি? তারপরেই দেখেন সন্ধ্যার সময় ইসি থেকে আবার স্টেটমেন্ট পাঠানো হচ্ছে প্রেসে, বলছে কোনো খামি খোলা হয়নি। তাহলে এই যে ইসি সচিব একবার বলছেন যে নিজেরা ভাগ বাটোয়ারা করে এর আমার পাশের রুমেও থাকে, আমার পাশের বাসাও থাকে, আমি পৌঁছে দিব বলে খুলে নিয়ে গেছে। অথচ ওই ভিডিওতে কিন্তু ভিডিও যে করছে একজনে না করছে যে ভিডিও করে না, ফেসবুকে দিয়ে না, ফেসবুকে দিয়ে না। তার মানে এরা নিজেরা গিয়ে ইচ্ছাকৃতভাবে এইভাবে খুলে নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়েছে এবং সেটা গোপন রাখতেও চেয়েছে, কিন্তু যারা ভিডিও করেছে তারা আবার ফেসবুকে সেটা ছেড়ে দিয়েছে। ফলে এইটাও তো ইসির মিসম্যানেজমেন্ট। যদি আমি ইসিকে ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করতে না চাই, যদি ইসিকে আমি কোনো বিশেষ দলের সঙ্গে বিশেষ সখ্য থেকে এটা করেছে সেরকম বলতে না চাই, তাহলে তো এটা ইসিকে মানতে হবে যে এটা তাদের মিসম্যানেজমেন্ট। তারা যে চ্যানেলে পাঠিয়েছে সেই চ্যানেলে কিভাবে কোথায় পৌঁছবে, কে রিসিভ করবে, কোন জায়গা থেকে কোন ডেটে এটা ডিস্ট্রিবিউট হবে, কি পদ্ধতিতে এই ব্যালট ভোটটা দিবে, এই সমস্ত কিছু তো তাদের গাইডলাইন আছে। সেই গাইডলাইনের বাইরে এটা গেছে মানে একটা অনিয়ম হয়েছে, এবং এই অনিয়মটা খুব গুরুতর অনিয়ম। এটা খুব সাধারণ কোনো অনিয়ম না যেটাকে এইভাবে ব্যাখ্যা দিয়ে উড়িয়ে দেওয়া যায়। ছিল কয়েকজন আবার বাধা দিচ্ছেন যে ভিডিও যেন না করা হয়। সেখানে বিএনপির তরফ থেকে একটি রাজনৈতিক দলের নেতার বাড়ি বাহরাইনে, সেই অভিযোগটি এসেছে। জাতীয় নির্বাচনের আগে এমন বিষয়গুলো সামনে আসা সেই দলের জন্য বা নির্বাচনের জন্য প্রশ্নবিদ্ধ করার কোনো জায়গা তৈরি হয় কিনা? দেখেন, আমি এটা একটু ভিন্নভাবে দেখি। শাকত ভাই যেভাবে দেখেছে আমি একটু ভিন্নভাবে দেখি। কেন ভিন্নভাবে দেখি? প্রবাসীরা প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তাদের মধ্যে যে উচ্ছ্বাস, প্রবাসীদেরকে বলা আছে যে নির্দিষ্ট টাইমের আগে ব্যালট খোলা যাবে না, কিন্তু অনেকে নির্দিষ্ট টাইমের আগে ব্যালট খুলে ধানের শীষে ভোট দিচ্ছে, নাকে ভোট দিচ্ছে, ভাইরাল হয়েছে ছবিগুলো। কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট টাইমের আগে। এখন আপনি কথা হচ্ছে এক জায়গায় আপনি অনেকগুলো ব্যালট পেলেন, পেয়ে কি আপনি চাইলে কি সাথে সাথে ভোটটা দিতে পারেন? ভোটটা কি অ্যালাউ হবে না? এখানে কিছু প্রসিডিউর আছে। আপনি যখন এই ব্যালট পেপারে, পোস্টাল ব্যালটে যখন একটা অ্যাপস আছে, বিডি অ্যাপস আছে, এই অ্যাপসে সাইন ইন করতে হয় আপনার নাম্বার দিয়ে। সেখানে আপনার এনআইডি কার্ড দিতে হয়, এনআইডি কার্ড দিয়ে সেখানে একটা অ্যাড্রেস দিতে হয়, পোস্টাল অ্যাড্রেস। আপনি জানেন বিদেশে একটা পোস্টাল অ্যাড্রেসকে টাকা দিয়ে নিতে হয়, পোস্টাল অ্যাড্রেস দিতে হলে টাকা দিয়ে নিতে হয়। এখন যারা স্থানীয় আছে বা যাদের যাচাই করার কোনো ব্যবস্থা কি আছে? আপনি যাচাই তো করবে হচ্ছে আপনি কি দিয়ে যাচাই করবে হচ্ছে আপনি এনআইডি কার্ড দিয়েছেন। দেখেন, আপনি যখন সাপোজ আপনি খামটা পেলেন, খামটা পেয়ে ভোটটা দিয়ে পাঠিয়ে দিলেন, আপনার ভোটটা অ্যালাউ হবে না। কেন অ্যালাউ হবে না জানেন? কারণ খামের ভিতরে একটা কিউআর কোড আছে। আপনি যেই সাইন ইন করেছেন যে অ্যাপসটা দিয়ে, আপনার নাম্বার দিয়ে, সেই কিউআর কোডকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর তারপরে আপনার ভোটটা অ্যালাউ হবে। কোন মোবাইল? যে মোবাইলে আপনি সাইন ইন করেছেন, মানে আপনি নির্দিষ্ট বরাদ্দের পরে, এখন না। আপনি যদি এখন সবগুলো নিয়ে ভোট দিয়ে দিলেন, এরপর পাঠিয়ে দিলেন, এগুলো অ্যালাউ হবে না। কারণ আমরা নিয়মটাই জানি না। নিয়মটা হচ্ছে আপনাকে কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর তারপরে নির্দিষ্ট টাইমের পরে আপনাকে, কারণ কিউআর কোড স্ক্যান করার এখন টাইম, এটা এখন শুরু হয়নি এবং এটা এখনো ওয়েবসাইটে চালু হয়নি। তো তার মানে আপনি চাইলে এখন কিউআর কোড স্ক্যান করতে পারবেন না। নির্দিষ্ট টাইমে এটা কিউআর কোডে স্ক্যান করতে পারবেন, তখন আপনি চাইলে ভোটটা দিতে পারবেন। তাহলে দেখেন একসাথে কেন পেলো? ওই যে আপনাকে আমি বললাম পোস্টাল অ্যাড্রেস নিতে হলে কিছু টাকা দিয়ে, এই অ্যাড্রেসটা নিতে হলে টাকা দিয়ে দিতে হয়। এই জন্য স্থানীয় যে আছে বা যার একটা বাড়ি আছে, সবাই এখানে আশেপাশে যারা আছে প্রত্যেকে একটা অ্যাড্রেস দিয়েছে। কারণ তিনি চাইলে যে যিনি ধরেন টাকাওয়ালা বা বাড়িওয়ালা মানুষ, সে চাইলে সে ভোট দিতে পারবে না, কারণ তার মোবাইলটা লাগবে যিনি ভোটটা দিবেন। আপনি দেখেছেন যে ভিডিওটা করা হয়েছে, ভিডিওর মধ্যে কিন্তু একবারও বলা হয়নি যে অমুক দাঁড়িপাল্লায় ভোট দাও বা এই যে আগে ওটা খোলা হয়নি। কিন্তু এটা তার মানে কি, এইটা চিঠিগুলো এখানে আসছে, এই চিঠিগুলো আবার যার নামে তাকে বন্টন করা হবে, বলে যে এটা আমি নিচ্ছি, আমি ওর পাশে আছি। তার মানে কি, আমি চাইলেও তার এই যে পোস্টাল এই চিঠিটা খুলে আমি চাইলেও ভোট দিতে পারবো না, কারণ তার মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করতে হবে। আমি চাইলেও পারবো না। এই যে আমি শুরুতে বললাম যে রাজনীতি দুর্বলতা হচ্ছে সন্দেহ করা। কিন্তু তার কাছে পৌঁছানোটাই যদি না পৌঁছায় তাহলে ভোটটা অ্যালাউ হবে না। এত কষ্ট করে আপনি একটা সাইন ইন করে, আমি একজন প্রবাসীকে দেখেছি, মানে তার সাইন ইন করতে কমকে 3 ঘন্টা সময় লেগেছে, আমার থেকে সহযোগিতা নিয়েছে। তার মানে এত কষ্ট করে, এত আবেগ দিয়ে যে এই প্রবাসীটা ভোটটা সাইন ইন করলো, এই তারপরে পোস্টাল ব্যালটটা তার কাছে আসলো, আপনি কি মনে করেন সে তারটা গ্রহণ করবে না? সে কি এমনি ফেলে দিলে তো লাভ হবে না। আপনি যত টাকা খরচ করেন, যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভোটটা অ্যালাউ হবে না। তো তাহলে এই জিনিসটাকে, একটা ভিডিও দেখলাম আমি, নামও বলা নেই যে দাঁড়িপাল্লায় ভোট দাও বা খোলাও নেই, তারপরেও আমরা সন্দেহ করছি এইটাকে নির্দিষ্ট কোনো দলের হইতে পারে। সেটা কি? এটা আমাদের যেটি বললাম যে আমরা একে অপরকে সন্দেহ করি এবং সেখানে একটা মবও হয়েছে।
সেখানে ওই বাড়ির সামনে বিএনপির কিছু লোকজন গিয়ে লাইভ করছে, এই আমরা এই ভুয়া ভোটকে ঠেকানোর জন্য আমরা আসছি। তার মানে কি, এই যে আমাদের রাজনীতিটা, আগের যে রাজনীতি, সে রাজনীতি আমরা ফিরে আসছি। এই যে শুরু, মানে কোনো একটা সুযোগ পাইলে ভাইরাল বিষয়, বাঙালি তো আমরা ভাইরাল জাতি, মানে কোনো কিছু পাইলে যে আমাকে দেখা যাক যে আমি এটা প্রতিবাদ করছি। কি প্রতিবাদ করছেন আপনি? যদি এমন হতো যে আপনি সেখানে ভোট দিচ্ছেন, ভোট দিতে পারবেন না, কারণ ভোট দিতে তার মোবাইল ছাড়া, তার মোবাইলের যে কিউআর কোড এবং তার মোবাইলের সাইন ইন করা ছাড়া আপনি ভোট দিতে পারবেন না। সবগুলো আপনি নিয়ে যান জোর করে, পারবেন না আপনি, ওই নিয়ম না জানার কারণে। ওই যে বলে যে মানি না, কি মানো না, জানি না, সবাই বলে মানি না, আমিও বলি মানি না। আমাদের কার্যক্রম হয়ে গেছে এমন। ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে একটু আসতে চাই। ইসির বরাত দিয়ে একটি গণমাধ্যমের খবর যে 10,000-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন, এমন আসন রয়েছে 18টি, আর প্রবাসী রয়েছে 7,60,000-এর কিছু বেশি। এই যে 10,000-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন, এমন 18টি আসন হিসেবে ভোটের সমীকরণ অনেকটা পাল্টে দিতে পারে কিনা? না, ডেফিনেটলি প্রবাসীদের তো বাংলাদেশের উন্নয়নে যেরকম তাদের ভূমিকা আছে, গণঅভ্যুত্থানের সময় তাদের যেমন ভূমিকা ছিল, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে এই দেশটাকে সচল রাখায় তাদের যেমন ভূমিকা ছিল বা আছে, ঠিক একইভাবে কোনো আসনে তাদের যেখানে বেশি ভোট, সেখানে তো তারা একটা বড় ফ্যাক্টর হয়ে যেতেই পারে। অনেক জায়গায় আছে আপনার 2-1 হাজার, 2-4 হাজার বা 5 হাজার এরকম ব্যবধানে হারজিত হয়ে যায়। সেখানে প্রবাসীরা যদি ঠিকমতো ভোট দেয়, তারা তো অবশ্যই ফ্যাক্টর, এবং প্রবাসীরা যাতে ফ্যাক্টর হতে পারে সেজন্যই তো তাদের ভোটার করা হয়েছে, কারণ তাদের অধিকারটা রক্ষিত হোক। তারা কষ্ট করে আত্মীয় পরিজন, সন্তান, বাবা মা সবাইকে ফেলে বিদেশে গিয়ে কষ্ট করে টাকা রোজগার করে, সেই টাকা পাঠিয়ে এই দেশটাকে টিকিয়ে রাখে। সুতরাং এই দেশে তাদের যে অধিকার, সেইটা তারা প্রয়োগ করুক, তারা তাদের পছন্দের সরকার গঠন করতে ভূমিকা রাখুক। সেজন্যই তো তাদেরকে ভোটার করার দাবি বিভিন্ন রাজনৈতিক দল থেকে উঠেছে এবং তাদের তরফ থেকে ছিল, সেটা করেছে। সুতরাং এটা ডেফিনেটলি অনেক বড় ফ্যাক্টর। এখন কথা হলো গিয়ে ভোটটা এখন দেখার পরে দেখ। আপনি আমাকে বলেন তো, আমার আসনে ভোট হবে, সেই ভোটের ব্যালট পেপারগুলো আমি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো, আমি একটা দলের নেতা, আর অথবা উনি দিয়ে আসলেন, যদি আমি দিয়ে আসি তাহলে তার এটা ভালো লাগবার কোনো কারণ নাই, আর উনি যদি দিয়ে আসেন তাহলে আমার ভালো লাগবার কারণ নাই। সেই হিসেবে যদি কোনো নির্দিষ্ট দলের নেতা এইভাবে তার ঠিকানা এটা যায় এবং তিনি এটা খোলার সুযোগ দেন এবং এইভাবে সেটা বিলি বন্দোবস্ত আগেই করেন, ভোটটা পরেই দিলেন, সেটা অনেকের ভালো লাগবার কোনো কারণ নাই। এটা খুব সহজ সাইকোলজি, এটুকু বোঝার জন্য কোনো পিএইচডি করার দরকার হয় না। ফলে এটা ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে। সেই ভুল এবং অন্যায়টা না হলে ভালো হতো, কি করে এখন শুধরে নিবে সেটা হলো কথা। এটাকে জাস্টিফাই করা কোনো ভালো কথা না। জি, আমরা একটু নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা বা যে আসন বন্টন নিয়ে যে বিষয়টি চলছে সেখানে আসতে চাই। 11 দলের যে আসন বন্টনের বিষয়, সেখানে দেখা যাচ্ছে শেষ মুহূর্তে এসে জটিলতা। জামায়াত ইসলামকে দেখা গিয়েছিল নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে তাদের পূর্ণ প্রস্তুতি ছিল, ভালো রিদমে আগাচ্ছিল, কিন্তু তারপর দেখা যায় যে এখন একটা আসন সমঝোতা নিয়ে একটা জটিলতা দেখা যাচ্ছে নির্বাচনের আগে। এই জটিলতায় আসলে নির্বাচনের সমীকরণে প্রভাব পড়তে পারে কিনা? বাংলাদেশের রাজনীতিতে এই যে জোট, এই জোটটা কখনোই আদর্শিক হয়নি। এই জোট হয় স্বার্থের বিলি বন্টন। জামায়াত ইসলামের সঙ্গে দীর্ঘদিন বিএনপির জোট ছিল, এবং এই জোট, এই যে এখন যারা জোট করছে, এই ইসলামিক দলগুলোর মধ্যেই জামায়াত ইসলাম কোনো ইসলামী দলই না। এইটা একসময় বলেছিল এই ইসলামী শাসন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক এই কথাই বলছিল যে জামাত ইসলাম কোনো ইসলামী নেই। এখন যেমন হেফাজতের নেতা বলছেন জামাত ইসলামের কোনো ইসলামী নেই এবং এরা নির্বাচিত হলে দেশ থেকে ইসলাম ধ্বংস হয়ে যাবে। ফলে এই ইসলামপন্থীদের মধ্যে এই বিভেদটা অনেক দীর্ঘদিন ছিল। হঠাৎ করে তারা ভোটের সমীকরণে এসে এক জায়গায় হলো, এটা একটা স্বার্থ। সেই স্বার্থের দ্বন্দ্বটা প্রকট হচ্ছে যখন, তখন বনিবনার ঘাটতি হচ্ছে। আবার যদি বিলিবন্টন ঠিক হয়ে যায়, এই বনিবনা চলে যাবে, তবে এই ক্ষেত্রে যারাই ওই জোটের লিডিং দল থাকে তারা বেশি সংকটে পড়ে। বিএনপির সঙ্গে জামায়াত ইসলাম ছিল, জাতীয় বিভিন্ন দল ছিল, 4 দলীয় জোট ছিল। যখন 2008 সালের নির্বাচনের সময় জামায়াত বিএনপি, তখন যেহেতু ওই জোটের লিডিং দল, জামায়াত ইসলাম বিএনপিকে এরকম ট্র্যাপ করেছিল। ট্র্যাপ করে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এমন একটা আসন তাকে দিতে বাধ্য করেছিলেন যেখানে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফ। কামাল ইবনে ইউসুফ তার বাবার আমল থেকে পুরুষানুক্রমে কয়েক পুরুষ ধরে তারা অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী। কামাল ইবনে ইউসুফকে বাদ দিয়ে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ওই আসন দিতে বাধ্য করেছিল, কারণ তাকে ওইটা না দিলে তারা জোটে থাকবে না।
ঠিক একইভাবে এখন আবার এই জোটের যেহেতু লিডিং দল জামায়াত, তাদেরকে তাদের সঙ্গে অন্য যে দলগুলো আছে তারা এরকম জিম্মি করবে, চাপে রেখেছে। জিম্মি করছে। জি। ফলে স্বার্থ যখন মিলে যাবে, স্বার্থের হিসাবটা এই দ্বন্দ্ব গুছিয়ে যাবে এবং তারা আসন পুনর্বন্টন হবে। আর যদি এই স্বার্থের দ্বন্দ্বটা, এই গ্যাপটা না মিটাতে পারে, এমনও হতে পারে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা খেলাফত সহ অন্য ধর্মীয় রাজনৈতিক দলগুলো আলাদা জোট করছে বা আলাদাভাবে নির্বাচন করছে। আনামুল রাসেল, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, একই বিষয়ে আসতে চাই। যেমনটা শাখাত হোসেন শাহান্ত বলল যে স্বার্থের দ্বন্দ্ব প্রকট হচ্ছে বলেই 11 দলের মধ্যে এমন জটিলতা কিনা, এবং এই জটিলতাটা থাকলে 11 দলের রাজনৈতিক যে নির্বাচনী যে প্রচারণা সেখানে প্রভাব পড়বে কিনা বা নির্বাচনের সমীকরণে প্রভাব পড়বে কিনা। জি, আমি এটাতে আসি। শাকত ভাই একটা বিষয় বললেন যে ছোট একসময় করে আমরা শেষের দিকে। হেফাজত এবং ইসলামী আন্দোলন বলেছে জামাত কোনো ইসলামী দল না। দেখেন, ইসলামী দলগুলোর মধ্যে আমাদের 4টি মতবাদ কেন? হানাফি, শাফি, হাম্বলি। কেন? কারণ এক পক্ষ আরেক পক্ষকে বলে না তারা ইসলামের মধ্যেই নেই। তার মানে এটাকে মানে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। হ্যাঁ, যখন ইসলামী আন্দোলন জামাতকে বলবে জামাত ইসলামী দল না, জামাত তাদেরকে বলবে তারা ইসলামিক দল না, এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু না। এটা হচ্ছে এই যে আমাদের রাসূল বলেছেন যে পরবর্তীতে প্রজন্মে অনেকগুলো ইসলামের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে যাবে, অনেকগুলো ভাগ হয়ে যাবে। মানে এটা কেউ বলবে রাজনৈতিক দোয়াল্লিন, মারপ্যাচ। কেউ বলবে জোয়াল্লিন, কেউ এখানে উঠবে হাত উঠাবে, কেউ এখানে উঠাবে। এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। কারণ দেখেন, এবার যে জোটটা হয়েছে, একটা জোট দুই কারণে হয়। একটা হচ্ছে আদর্শিক জোট, আর একটা হচ্ছে প্রয়োজনের জোট। ইসলামপন্থীদের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আদর্শিক জোট হয়েছে, এবং এনসিপি এবং এবি পার্টির সাথে যে জোটটা সহ 11 দল হয়েছে, এটা হচ্ছে প্রয়োজনের জোট হয়েছে। প্রয়োজনের জোট কেমন? কারণ এনসিপি মনে করছে জুলাইয়ের যে সনদটা বাস্তবায়ন হওয়া দরকার এবং জুলাইয়ের যে সংস্কারগুলো, ভোটটা জয় হওয়া দরকার, সেখানে জামাত সবচেয়ে বেশি এগিয়ে আছে। কারণ বিএনপি আপনি বিভিন্নভাবে, যদিও এর কথা বলছে, কিন্তু বিভিন্নভাবে না এর ক্যাম্পেইন করছে। যদি ক্যাম্পেইন না জিতে যায়, তাহলে কিন্তু এনসিপির যে জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেটা কিন্তু এই এনসিপির যারা জুলাই যুদ্ধে আছে তারা পাবে না। এই জন্য তারা প্রয়োজনের কারণে সেখানে এবি পার্টি এবং এনসিপিকে এখানে যুক্ত করেছে। দেখেন, আপনার ইসলামী আন্দোলনের সাথে এখন যেটি হচ্ছে, আমি এটাকে এত সিরিয়াসলি দেখি না। আমি মনে করি দান্দিকতার মধ্যে নতুন কিছু পাওয়া যায়। এটাকে আপনি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে। আপনি এটাকে আজকে আমি মনে করি এটা সমাধান হয়ে যাবে। এটাকে বেশি কিছু, কারণ ইসলামী আন্দোলন যে বিষয়গুলো তুলে নিয়ে আসলে, উনি বললো যে এনসিপিকে কেন যুক্ত করা হয়েছে, আমাদেরকে বলা হয় নাই। তারেক রহমানের সাথে ইউনিটি গভর্নমেন্টের কথা বলেছে, আমাদেরকে বলা হয়নি। এটা কিন্তু জোট হয়নি, এটা সমঝোতা হয়েছে। এনসিপির সাথে ইন্ডিভিজুয়াল জামাত হয়তো বসেছে, কারণ জামাতকে এনসিপি কি চায়, জামাতের সাথে করতে চায়। জামাত কিন্তু 8 দল প্রথমে কিন্তু অফার দিয়েছিল যে যারা রাষ্ট্রের বাংলাদেশের ব্যাপারে একমত, যারা দুর্নীতিকে জিরো বলবে, তারা আমাদের সাথে সমঝোতা আসতে পারবে। যখন এনসিপি বলেছে, এনসিপির সাথে বসেছে। বসার পরে এরপরে এবি পার্টির সাথে ইন্ডিভিজুয়াল বসার পরে এরপরে জোটের সাথে বসেছে। জোটের সাথে আপনি বড় ভাই সবসময় একটা দায়িত্ব থাকে, আর ছোট ভাই মেজু ভাইরা একটু সবসময় একটু বাঁকা হয়, মাছ বড়টা দেয় না কেন? আপনি দেখেন না, ইসলামী আন্দোলন বারবার বলছে যে এদেরকে জোট থেকে বের করে দিব। জামাত ইসলাম কিন্তু এরকম কোনো সিলি কথা কিন্তু বলে না। কেন বলে না? বড় ভাই একটু ধৈর্য ধরতে হবে। এরপরে আপনি দেখেন, যখন এনসিপি এবং এবি পার্টিকে যখন যুক্ত করা হয়, যে সাংবাদিক সম্মেলন, সেটা আপনারা কভার করেছেন, সেখানে কিন্তু ইসলামী আন্দোলন উপস্থিত ছিল। তাহলে ইসলামী আন্দোলন যদি এখন বলে যে আমাদের অনুমতি ছাড়া এনসিপিকে যুক্ত করা হয়েছে, তাহলে এটাকে জামাতের সাথে অবিচার করা হবে। এবং কি ইউনিটি গভর্নমেন্ট এটা তারেক রহমানের সাথে দেখা করেছেন। ইউনিটি গভর্নমেন্ট এটা না যে আমরা তারেক রহমান যে যারা এবার ক্ষমতা আসবে আমরা তাদের অংশ হব, এটা না। ইউনিটি গভর্নমেন্ট মানে হচ্ছে আমরা সবসময়, আমরা তারেক রহমান সাহেব কিন্তু 31 দফার মধ্যে একটা কিন্তু ছিল ইউনিটি গভর্নমেন্ট। ইউনিটি গভর্নমেন্ট মানে হচ্ছে আমরা সবসময় বিরোধী দলকে কি মনে করি, শেখ হাসিনা বিরোধী দলকে কি মনে করেছে? বিরোধী দল মানে কোনো দলের পর্যায়ে পড়বে না, তাদের কোনো রাজনৈতিক কোনো অধিকার থাকবে না, তারা তাদের অফিস খুলতে পারবে না, তাদের নেত্রীকে জেলে বন্দী করতে হবে, মানে মানুষের পর্যায়ে নেয় না। এই জন্য জামাতের আমির বলেছে আমাদের একটা ইউনিটি থাকা উচিত, যে আমরা রাষ্ট্র পরিচয় করবো আগামী 5 বছর, যে আগামী আমাদের যে সংস্কারগুলো আছে, এই সংস্কারগুলো কি করা দরকার, বাস্তবায়নের জন্য আমাদেরকে ন্যূনতম 5টা বছর ইউনিটি গভর্নমেন্ট থাকা উচিত। তারেক রহমান সাহেবের সবারই এটা কিন্তু এই ছিল। এটা না এমন না যে আওয়ামী লীগ যেভাবে জাতীয় পার্টিকে বলেছে 10-12 জন তোমাকে আমি গৃহপালিত বিরোধী দল বানিয়েছে, এটা এমন না যে জামাত বলছে যে আমাকে গৃহপালিত বিরোধী দল বানাও, এটা মানে ইউনিটি গভর্নমেন্টটা। তো সুতরাং এই যে জামাতের সাথে ইসলামী আন্দোলন এবং এতে যেটি হচ্ছে, এটিকে বড় বিষয় মনে